আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান গত ১ বছর ধরে আলোচনা এবং সমালোচনার একেবারে শীর্ষ পর্যায়ে রয়েছেন। এমনি তিনি যথেষ্ট আলোচিত এবং তার রয়েছে একটি গৌরব উজ্জ্বল ইতিহাস, এবং সেই ইতিহাসে তিনি কখনো ধান্দাবাজি করেছেন, কখনো চাঁদাবাজি করেছেন, অন্যের অর্থ লোপাট করেছেন। ইবলিশ শয়তানা সে কথা বলতে পারবে না। আমাদের প্রচলিত সমাজে যেটি রয়েছে সেটি হলো তেল মারা, ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য ক্ষমতাধর যারা রয়েছেন দলের এবং সরকারের, তাদের পদলেহন করা। দ্বিতীয়ত, যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা রয়েছে, রাষ্ট্রের পিস্তল রয়েছে, গোলাবারুদ রয়েছে, আগ্নেয়াস্ত্র রয়েছে, তাদেরকে জমের মতো ভয় পাওয়া, যে জিনিসগুলো জনাব ফজলুর রহমান সাহেবের ভিতরে নেই। বাংলাদেশের মুক্তিযোদ্ধা অনেক আছেন, কিন্তু কর্মক্ষেত্রে সাহস দেখাতে পেরেছেন এবং সাহসী হয়ে দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধ থেকে আজ অবধি ঠিক একই ধরনের সাহস নিয়ে, বিপ্লব নিয়ে, শক্তি নিয়ে টিকে আছেন সম্ভবত জনাব ফজলুর রহমান একজন। মুক্তিযুদ্ধে তার সাথে অনেক বড় বড় বীর ছিলেন। অনেকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন, অনেকে স্বাভাবিকভাবে মারা গিয়েছেন, অনেকে জীবিত আছেন, কিন্তু তাদের কারোর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি, কারোর বিরুদ্ধে বেয়াদবি করা, ঔদ্ধত্য দেখানো, অহংকারী একটা মনোভাব, এই জিনিসগুলো রয়েছে। কিন্তু জনাব ফজলুর রহমান তিনি যে কথাগুলো বলেন বা তার যে কথাগুলোতে যারা বিক্ষুব্ধ, সেটা একটা বিশ্বাসের বিষয়। কিন্তু ব্যক্তিগতভাবে তিনি কারোর সঙ্গে খারাপ আচরণ করেছেন, রাগারাগি করেছেন, কারোর সঙ্গে তার কোনো স্বার্থের সংঘাত হয়েছে, এরকম ঘটনা বাংলাদেশে দ্বিতীয়টি নেই। তো সেই জনাব ফজলুর রহমান তিনি এই গত ১ বছর ধরে জামাতের বিরুদ্ধে, রাজাকারদের বিরুদ্ধে, আলবদরদের বিরুদ্ধে, শিবিরদের বিরুদ্ধে যে অপ্রিয় কথাগুলো বলছেন, কখনো কখনো সেটা নিষ্ঠুর কথা হয়ে যায়, আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে রাগের অতিশয্যে তিনি ধৈর্য হারিয়ে ফেলেন, এবং সেক্ষেত্রে হয়তো তার শব্দচয়ন, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার কণ্ঠের যে রিদম, এটি নিয়ে অনেকেরই আপত্তি থাকতে পারে বা আছে, এবং স্বয়ং ফজলুর রহমান সাহেবও হয়তো খবর রাখেন বা বেখেয়াল নন। কিন্তু সমস্যা হলো যে প্রতিটি মানুষের একটা চিন্তার আদর্শ থাকে, একান্ত আপন এবং একান্ত কর্তব্যগুলো বিষয় থাকে। যে মানুষগুলো মুক্তিযুদ্ধ করেছে, এখন যেভাবে যারা বিপ্লবী আছেন, তাদের কাছে বিপ্লবটা যেভাবে তাদের পিতামাতার মতো পবিত্র, আপন, এবং এই বিপ্লব নিয়ে যেভাবে কেউ কথা বলে, কটাক্ষ করলে তাদের মাথায় রক্ত উঠে যায়, তেমনি যারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তিযুদ্ধে আপনজন হারিয়েছেন, তাদের সামনে মুক্তিযুদ্ধ নিয়ে যদি কোনো নেতিবাচক কথা বলা হয়, তারা আর মাথা ঠিক রাখতে পারেন না। দ্বিতীয়ত হলো, মানুষের ৬০ বছরের পর কিছু শারীরিক জটিলতা দেখা দেয়। শরীরের সঙ্গে সঙ্গে মনের ভারসাম্যতা, মনের স্ট্রেংথ এবং ব্রেইনের যে সার্কুলেশন হয়, নিউরনের যে সার্কুলেশন, এখানে কিছুটা হলেও ঘাটতি দেখা দেয়। তো সেই দিক থেকে একজন মানুষ ৫০, ৫৫, ৬০ বছর বয়সে যেভাবে তার সকল কিছু শব্দচয়ন, কথা, বডি ল্যাঙ্গুয়েজ, তারপর কণ্ঠস্বর যেভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, এটা আসলে ৭০-এর পরে ভাবে থাকে না। এখন দেখুন, আপনি মাহমুদুর রহমান মান্না, ফজলুর রহমান, কিংবা একটা সময় ছিলেন নূরে আলম সিদ্দিকী সাহেব, তুফায়েল সাহেব, আমাদের ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ সাহেব, এরা আসলে রাজনীতির ছন্দের জাদুকর বলা হয়। এই মানুষগুলো, আরও অনেকে ছিলেন, বাট এই কয়জনের নাম আমি বলতে পারি রাজনীতির ছন্দের জাদুকর। তারা যখন মাইক হাতে ধরতেন তাদের যৌবনে, সেটা ২৫ বছর থেকে একেবারে ধরুন ৬৫ বছর পর্যন্ত, মন্ত্রমুগ্ধের মতো ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা তাদের বক্তব্য মানুষ শুনত।
এবং সেই বক্তব্য শোনার জন্যে মানুষ বহুদূর ২০ মাইল পথ পায়ে হেঁটে খাল বিল ঝিল পাড়ি দিয়ে যাদের নাম বললাম তাদের বক্তব্য শোনার জন্য আসতো মানুষ, ছেলে বুড়ো নারী, তারপর আবাল বৃদ্ধ বনিতা, ধনী দরিদ্র সবাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পণ্ডিত বিজ্ঞানী, এমন কোনো মানুষ নেই এ সকল রাজনীতির ছন্দের জাদুকরদের বক্তব্য যাদেরকে ৬০-এর দশকে, ৭০-এর দশকে, ৮০-র দশক, এমনকি ৯০-এর দশকে বাংলাদেশকে মুগ্ধ করেনি বা বাঙালিকে মুগ্ধ করেনি, আপনি এমন কোনো রাজনীতির শ্রোতা খুঁজে পাবেন না এই সময়টাতে। এবং ফজলুর রহমান এই জগতের একজন মহানায়ক। যেটি হয়, মানুষ অতিরিক্ত সৎ হলে ক্রোধ বেশি থাকে, মানুষের চাওয়া পাওয়া না থাকলে ইগোবোধ খুব বেশি থাকে। তো আর যখন একটা মানুষ বোঝেন, অনেক কিছু বোঝেন, তখন অনেকের সঙ্গে তার মতানৈক্য হয়। আমাদের সমাজে মাথা ঝুলানো পার্টি, জি পার্টি, এগুলোর সংখ্যা ৯৯%। 1% ভিন্ন মত পোষণ করে। আবার যারা ভিন্ন মত পোষণ করে, এরকম যদি ১০০ জন লোক আনেন, তাহলে তাদের মধ্যে মাত্র একজন লোক প্রতিবাদ করার সক্ষমতা রাখে। তাহলে প্রতি ১০,০০০ লোকের মধ্যে একজন লোক প্রতিবাদ করার সক্ষমতা রাখে। তাহলে কি হলো? জেনারেল হিসেবে জনাব ফজলুর রহমান ১০,০০০ লোকের মধ্যে একজন, জেনারেল পাবলিক। আর সাহসী মানুষ যারা ভিন্ন মত পোষণ করে তাদের ১০০ জনের মধ্যে একজন। আর সেই যে তার যে বিদ্রোহ 1965 থেকে 2025 অবধি, এই সুদীর্ঘ কালের যে তার বিদ্রোহ, এই বিদ্রোহ করে বাংলাদেশে তার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি টিকে নেই। এখনও তার কণ্ঠে লালিত্য রয়েছে, তার মস্তিষ্ক স্বাভাবিক আছে এবং তিনি এখন যে কোনো সমাজ, যে কোনো রাষ্ট্রের জন্য টিল নাও সম্পদ। এই মানুষটি আওয়ামী লীগ ছেড়ে এসেছে। এখানে মূলত ভাটির অঞ্চলের রাজনীতিটা প্রবল ছিল। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের সঙ্গে তার দূরত্ব, স্থানীয় রাজনীতিতে হানাহানি, পরবর্তীতে জাতীয় রাজনীতিতে কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে শেখ হাসিনার সঙ্গে তার যে দূরত্ব, অভিমান করে তিনি বিএনপিতে চলে যান। এবং তার বিএনপিতে চলে যাওয়ার ফলে আওয়ামী লীগের যে সীমাহীন কি পরিমাণ ক্ষতি হয়েছে, এটা আওয়ামী লীগ এখন হাড়ে হাড়ে আঙুলে, মানে মুখে কামড় দিলে যেভাবে মানে জিহ্বায় কামড় পড়লে মানুষ যেভাবে বুঝতে পারে, ঠিক ওইভাবে ফজলুর রহমান সাহেবের মতো মানুষ আওয়ামী লীগ থেকে চলে যাওয়ায় আওয়ামী লীগের কী ক্ষতি হয়েছে এখন আওয়ামী লীগের প্রতিটা মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। অন্যদিকে এই মানুষটি বিএনপির দুঃসময়ে যখন বিএনপির পক্ষে কথা বলেছে, আপনারা জানেন যে জনমত গঠনে, পার্মানেন্ট জনমত গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো কলম। বিএনপির পক্ষে কলম ধরা লোক আগে ছিল, কিন্তু গত ১০-১৫ বছরে কলম ধরার মতো মানুষ নেই। যার কলম বা কলাম পড়ে যারা মানে ধরেন ১ কোটি লোক বা ৫০ লাখ লোক জিয়াউর রহমানকে চিনেছেন, খালেদা জিয়াকে চিনেছেন, তারপরে তারেক রহমান সাহেবের প্রতি প্রেমমুগ্ধ হয়েছেন, এরকম কোনো লেখক কলামিস্ট বাংলাদেশে একজনও গত ১৫ বছর বা ২০ বছরে কেউ নেই। বিএনপি যারা আছে তারা বক্তা, এবং সেই বক্তার যে জায়গাটিতে যদি ধরেন জনমত সৃষ্টির ক্ষেত্রে জনাব ফজলুর রহমান ইজ এ জেমস, মানে রত্ন। অনেকেই ভালো বক্তব্য দেন, একসময় খুব ভালো বক্তব্য দিতেন, মন্ত্রমুগ্ধের মতো মানুষ শুনতো তার বক্তব্য। যেমন AQM বদরুদ্দোজা চৌধুরী, তিনি তো নেই। বক্তব্য দিতেন খুব চমৎকারভাবে বক্তব্য দিতেন KM ওবায়দুর রহমান, না, বক্তব্য নেই। মানুষের জন্য বক্তব্য দিতেন শাহ মোয়াজ্জেম হোসেন, নেই। কিন্তু তাদের যে বক্তব্য, তার থেকে ফজলুর রহমান সাহেবের যে বক্তব্য, আবহমান বাংলার বক্তব্য, যেটি বিএনপি রাজনীতিটিকে এমন একটা জায়গাতে পথে ঘাটে মাঠে নিয়ে গেছে, ওটা মূল্যায়ন করার মতো বিএনপিতে খুব অল্প লোক রয়েছে। ফলে জনাব ফজলুর রহমান যে জিনিসগুলো এখন বলছেন গত ১ বছরে, ওটা ওজন করার, অনুধাবন করার মতো শক্তি বিএনপিতে খুব কম লোকের আছে। ২ ধরনের শক্তি, একটা হলো মস্তিষ্কের শক্তি, বোঝার শক্তি,
আরেকটা হলো অনুধাবন করার শক্তি, আরেকটা হলো তাকে আপহোল্ড করার, মাথায় তুলে রাখার এবং তাকে ধারণ করার, ওন করার শক্তি, এটি নেই। ওন করার জন্য যে সাহস দরকার, শক্তি দরকার, এটা বিএনপির গত 15 বছরও ছিল না এবং এখনও নেই। এখন তারা জামাতকে ভয় পাচ্ছে, এনসিপিকে ভয় পাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় পাচ্ছে এবং শেখ হাসিনা আওয়ামী লীগকেও ভয় পাচ্ছে। কাজেই খুব সতর্কভাবে তারা কথাবার্তা বলার চেষ্টা করছে এবং কোনো মতে চিপা চাপা দিয়ে কোনো একটা সুযোগ সুবিধা খুঁজে ইলেকশন করে নির্বাচনে আসার যে মহা প্ল্যান তারা করছে, ওটা রেজাল্ট কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বলে দিয়েছে সর্বোচ্চ 50 থেকে 100টি সিট, যেটা নির্বাচন হলে। আর যদি এখানে যারা নির্বাচন পরিচালনা করবে তাদের সেই সিন্ডিকেটটা খুব শক্তিশালী হয়, তাহলে 2018 সনে যে ফলাফল হয়েছিল বা 2008 সনে 9 পার্লামেন্টে যে ফলাফল হয়েছিল, তার চেয়ে খুব বেশি ফলাফল হবে না যদি সিন্ডিকেট করে। তো এই বিষয়গুলো বিএনপির যারা লোকজন তারা কগনিজেন্সে না নিয়ে তারা শুধু নির্বাচন করছে। নির্বাচনের মাঠে যে জিনিসটি দরকার সেটি হলো আপনি বোঝার চেষ্টা করুন, যেটা ফজলুর রহমান বুঝতে পেরেছেন। আমি যতটুকু দেখেছি ইউটিউবারদের মধ্যে শাহেদ আলম আছেন, ইদানিং তিনি বিএনপিকে যথেষ্ট ডিফেন্ড করার চেষ্টা করছেন। তো এই দুজনের যে অন্তর্নিহিত কথাবার্তাগুলো আমি দেখি, আমি এর মধ্যে নেই, আমি নিউট্রাল কথাবার্তা বলি। আমার বিএনপিকে বেনিফিট দেওয়া, আওয়ামী লীগকে বেনিফিট দেওয়া, অন্য কোনো দলের পক্ষে বলা, জামাতকে বেনিফিট দেওয়া, এটা আমি আসলে কথা বলা শুরু করার পর কখনই করিনি। আমার কাছে যখন যেটা ভালো মনে হয়েছে তখন সেটাই বলেছি। কিন্তু শাহেদ আলম বা ফজলুর রহমান সাহেব, ওনাদের মতো মানুষ যারা আছেন তারা একটা ইন্টেলেকচুয়াল লেভেলে একটা কৌশল করে চলেন। সেই কৌশলটা হলো বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি মূল ধারায় আসতে 10 থেকে 15 বছর লাগবে, এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো এখন আওয়ামী লীগের যে সকল শীর্ষ নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে একজনও বাংলাদেশে ফিরে আসবেন এবং রাজনীতিতে পুনর্বাসন হবেন, এর সম্ভাবনা আমি নাম বললাম না। প্রথম যারা পালিয়ে গেছেন এরকম ধরেন 100 জন নেতা, তরুণ থেকে একদম বৃদ্ধ পর্যন্ত ফিরে এসে বাংলাদেশে রাজনীতিতে পুনর্বাসিত হবেন, আবার মঞ্চ কাঁপাবেন, এটার সম্ভাবনা 1%ও নেই। তাহলে কি হলো? এই যে 35% ভোট এবং তাদের আরও সাপোর্টার মিলে প্রায় 50% ভোট, তারা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং তারা এই ফজলুর রহমান সাহেব বা শাহেদ আলমদের কথার মধ্যে এক ধরনের শান্তি খুঁজে পাচ্ছে, প্রশান্তি খুঁজে পাচ্ছে এবং তাদেরকে বিশ্বাস করতে চাচ্ছে এবং তাদেরকে ভালোবাসতে চাচ্ছে। ফলে এই লোকগুলো যখন বিএনপিকে ওন করবে বা বিএনপি এদেরকে ওন করবে, বিএনপি না চাইলেও অনেক ভোট, আওয়ামী লীগের ভোট এখানে চলে আসবে। এই গেল একটা সমীকরণ। 2 নম্বর সমীকরণ হলো যে আওয়ামী লীগের ভোট কেনার জন্য, টানার জন্য, ম্যানেজ করার জন্য জামাত, এনসিপি প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার আওয়ামী লীগ ভিন্ন নামে, ভিন্ন কৌশলে, জাতীয় পার্টির মাধ্যমে হোক, অন্য যে কোনো মাধ্যমেই হোক না কেন, তাদের অবস্থান টিকিয়ে রাখার জন্য প্রাণান্ত চেষ্টা করছে। এই নিউক্লিয়াসটি ফজলুর রহমানরা ভেঙে দিচ্ছে। তারা বঙ্গবন্ধুর কথা বলছে, মুক্তিযুদ্ধের কথা বলছে, কিন্তু শেখ হাসিনার কথা বলছে না। অথচ শেখ হাসিনা ছাড়া এখন আওয়ামী লীগ জিরো। তারা বঙ্গবন্ধুর কথা বলছে, মুক্তিযুদ্ধের কথা বলছে, আওয়ামী লীগের বঞ্চিত শোষিত নেতাকর্মীদের কথা বলছে, সৎ আওয়ামী লীগের কথা বলছে, কিন্তু সালমান এফ রহমান, অসৎ আওয়ামী লীগ, দুর্নীতিবাজ, এদের কথাগুলো বলছে না। ফলে কি হচ্ছে দেখুন, সেই ব্রিটিশদের মতো একটা ডিভাইড অ্যান্ড পলিসি রুল এই ফজলুর রহমান সাহেবরা করছে, যাতে আওয়ামী লীগের বাস যাচ্ছে আর পুরো বেনিফিটটা বিএনপির দিকে আসছে। বিএনপি এই ন্যারেটিভটা, আমি যাদের সঙ্গে কথা বলেছি, এই ন্যারেটিভটা যারা বুঝেছেন তারা বলতে সাহস পাচ্ছেন না, আর অনেকে সেটা বোঝার মতো ক্ষমতা তাদের নেই। ঠিক একইভাবে কিন্তু রুমিন ফারহানার ক্ষেত্রে এই একই বক্তব্য প্রযোজ্য। আপনারা জানেন যে রুমিন ফারহানা কার মেয়ে? অলি আহাদ সাহেবের মেয়ে। বঙ্গবন্ধু তার সারাটা জীবন মানে এই অলি আহাদ সাহেবকে হিংসা করে আসছেন এবং অলি আহাদের জীবন তস নস করে দিয়েছেন পুরো ফ্যামিলিতে। সেই রুমিন ফারহানা, অলি আহাদ, তাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক খুঁজে বেড়ানো, মানে এটা হলো যে
তেল আর পানি একত্রে যেমন মেলে না, এইভাবে অলি হাদ আর বঙ্গবন্ধু আর আওয়ামী লীগের রাজনীতি আর বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে অলি হাদের পরিবারের রাজনীতি কোনো দিন মিলবে না। আপনারা অলি হাদের বই যারা পড়েছেন তারা দেখবেন যে অলি হাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাই আওয়ামী লীগ জমানাতে কীভাবে নির্যাতিত হয়েছে, কীভাবে নিষ্পেষিত হয়েছে, এবং বাংলাদেশে যে কটি এলিট পরিবার রয়েছে যাদের লেখাপড়া সরকারি কর্মচারী থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যে একেবারে সর্বোচ্চ পর্যায়ে, তাদের মধ্যে অলি হাদের পরিবার প্রধানতম। এরকম মানে জুয়েল পরিবার বাংলাদেশে খুব অল্প রয়েছে। এখন সেই রুবিন ফারহানাকে আপনি অন্য যে কোনো ট্যাগ দিতে পারেন, কিন্তু আওয়ামী লীগের ট্যাগ যারা দিচ্ছেন তারা মূলত না বুঝে দিচ্ছেন এবং বিএনপির একটা অ্যাসেটকে, মানে বিএনপির একটা মাউথ স্পেসকে শেষ করার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করছেন। এইভাবে অনেক, আপনি ধরুন সৈয়দ আশির বা আশরাফি পাপিয়া, কিংবা ধরেন নীলুফার চৌধুরী মনি, আমি জানি না তাদের এখন বিএনপি রাজনীতিতে কতটা যাকে বলা হয় প্রভাব প্রতিপত্তি রয়েছে, কিংবা হারুন, পাপিয়ার যে হাজব্যান্ড জনাব হারুন, মানে এদের পায়ের নখ থেকে চুল পর্যন্ত বিএনপি, মরে গেলে বিএনপি, এবং এরা জীবন জিন্দিগিতে মরে গেলে আওয়ামী লীগের নাম শুনলে এদের 14 গোষ্ঠীর সবাই রিরি করে ওঠে। কিন্তু এই যে তারা যে বিএনপির অভ্যন্তরীণ ক্রোধের শিকার, আঞ্চলিক রাজনীতির ক্রোধের শিকার, অথবা জামাতের ক্রোধের শিকার, এটা বিএনপির যদি হাইকমান্ড বুঝতে না পারে, একটা পাপিয়া একটা মনি এটা এত সহজে তৈরি হয় না। আপনি চিন্তা করুন যে 2009 থেকে এ পর্যন্ত বিএনপির কয়জন লোক পাপিয়ার মতো টেলিভিশনে বা মনির মতো টেলিভিশনে নিজেদেরকে জনপ্রিয় করতে পেরেছে, এবং এতদিন পর্যন্ত মানে একটা নায়ক 7-8 বছরের বেশি আসলে থাকে না, মিডিয়াতে 7-8 বছরের বেশি টেকা যায় না। তো তারা টিকে আছে, কিন্তু এই অ্যাসেটগুলোকে তারা ধারণ করতে পারছে না। ফজলুর রহমান ইজ এ ম্যান, 65 থেকে এখন পর্যন্ত সে কন্টিনিউয়াসলি পুরো দেশকে মাতিয়ে রাখছে তার বক্তব্য দ্বারা। এই যে সম্পদ, এই সম্পদ আপনি কি মনে করেন রত্ন পাথর আপনি ফেলে দিবেন আর সেটা কোনো মানুষ গ্রহণ করবে না, সেটা রাস্তায় পড়ে থাকবে, আর রত্ন পাথর মানে যাকে বলা হয় সে কয়লার মতো সে মাটির সঙ্গে মিশে যাবে? এটা হয় না, এটা কখনো হয় না। রত্ন পাথর সিন্ধুকে রাখতে হয়, মাথায় রাখতে হয়, মুকুটে রাখতে হয়, এটা জুতায় রাখা যায় না। এনিওয়ে, এখন ফজলুর রহমান সাহেবের বক্তব্যে যারা বিরক্ত তারা সবাই বিএনপির শত্রু, কেউ বিএনপির বন্ধু নয়। এদের সঙ্গে বিএনপির যুদ্ধ করতে হবে, ক্ষমতা যেতে হলে এদের সঙ্গে পরিপূর্ণভাবে যুদ্ধ করে ক্ষমতা যেতে হবে, এবং তাদেরকে পরাজিত করতে না পারলে বিএনপি ক্ষমতা তো দূরের কথা, ক্ষমতার ধারের কাছে যেতে পারবে না, এবং বিএনপি যারা এখন লম্ফজম্প করছেন তাদের অনেককে পালাতে হবে, অনেককে পালাতে হবে। তো সেই যে জায়গাটি, সেই জায়গাটাতে সিপাহ সালার হিসাবে যে ন্যারেটিভগুলো তৈরি করছেন জনাব ফজলুর রহমান, এখন সেক্ষেত্রে শত্রুপক্ষের উস্কানিতে যদি বিএনপি ভয় পেয়ে যায়, শত্রুপক্ষের খুশির জন্য যদি বিএনপি তার নিজের লোকদেরকে কুরবানি দেয়, তাহলে তো আসলে ফজলুর রহমান সাহেবের কি করা উচিত বা কী পরিণত হওয়া উচিত এটা তিনি বা বিএনপি ভালো বুঝেন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে হুটহাট করে এইভাবে মানে তাকে কারণ দর্শানোর নোটিশ, এটা আসলে যায় না। এর কারণ হলো, ধরুন সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে অভিযোগ আসলো তিনি এসালামের গাড়ি ব্যবহার করেছেন, ভালো কথা, এটা একটা নৈতিক বিষয়। বিএনপির অনেক বড় নেতা আছেন যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আছে, তাদেরকে শোকজ করছেন, কিন্তু এখানে কেন করবেন শোকজ? এটা তো দুটো বিষয় আছে, একটা হলো মত প্রকাশের স্বাধীনতা, আরেকটা হলো বাক স্বাধীনতা। তো মত প্রকাশের স্বাধীনতা আর বাক স্বাধীনতা এটা তো জনাব ফজলুর রহমান বিএনপির কাছে ইজারা দেননি, অথবা বিএনপির কাছে তিনি তো নিকা বসেননি যে ওই মত প্রকাশের স্বাধীনতার ওটা দিয়ে মানে তাকে বিএনপি করতে হবে। এটা কি ধরনের কথা? বিএনপি যদি আর কোনো বক্তব্য দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, আপত্তি থাকে, বা কৌশলগতভাবে যাকে বলা হয় মনে হয়, তাহলে তো তার 99.99% কথা দ্বারা আপনি এত বছর যাবৎ উপকৃত হয়েছেন, আর কিছু কথা দ্বারা যদি আপনার কাছে মনে হয় যে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ইউ শুড ডিসকাস, হি ইজ এ ভেরি সিনিয়র ম্যান। তার সাথে আলাপ করা যেতে পারে, আলোচনা করতে যেতে পারে, তাকে যাকে বলা হয় অনুরোধ করা যেতে পারে, অথবা তাকে বলা যেতে পারে যদি আমি আর আপনাকে ধারণ করতে পারছি না, তাহলে তিনি তো নিজেই এখান থেকে পদত্যাগ করে চলে যেতে পারেন। তার কাছে তো আওয়ামী লীগের মন্ত্রী হওয়ার প্রস্তাব ছিল, আওয়ামী লীগের সেক্রেটারি হওয়ার প্রস্তাব ছিল, তার যৌবনে সেই সুযোগগুলো তিনি ছেড়ে দিয়ে যে দলে এসেছেন।
এটা তো জিদের কারণে গেছেন। তিনি তো যেই কবেরই দল পরিবর্তন করেছেন, আওয়ামী লীগ ছেড়ে তিনি কাদের সিদ্দিকীর দলে গেছেন। কি স্বার্থের জন্য বলছেন? জিদের চলে গেছেন। জিদের জন্য গেছেন। আবার সেখান থেকে তিনি চলে আসছেন। ফজলুর রহমান সাহেব বিএনপিতে আসছেন। কেন আসছেন? বিএনপির কাছ থেকে তিনি কি পেয়েছেন বলেন তো? বিএনপি যারা লোকজন আছে বলেন তো যে তাকে ১০ কাঠার একটা প্লট দেওয়া হয়েছে, তাকে একটা গাড়ি দেওয়া হয়েছে বা কোনোদিন তাকে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। এই যে বিএনপিতে যোগদান করার পরে তিনি যে খালি বিএনপির পক্ষে বলেই যাচ্ছেন, বলেন কয় কাপ চা খাইয়েছেন তাকে? বরং তিনি নিজের পকেটের টাকা উপার্জন করে এই বুড়া মানুষ তিনি ওই কিশোরগঞ্জে তার যে নির্বাচনী এলাকা সেখানে বিএনপির জন্য কয় টাকা খরচ করেছেন, সুপ্রিম কোর্টে কয় টাকা খরচ করেছেন, মানে কেন্দ্রীয় অফিসে কয় টাকা খরচ করেছেন, এটা তো বিএনপির লোকজন জানে। ফলে এই বিষয়গুলো মানে এই যে একটা ক্রিটিক্যাল অ্যান্ড ক্রাইসিস টাইম, এখানে যখন আরও যোদ্ধা দরকার, আরও শক্তিশালী কণ্ঠ দরকার, ভয়েস দরকার, কলম দরকার, ব্রেন দরকার, বুদ্ধি দরকার, সেখানে বিএনপি শুধু গুতিয়ে বিএনপির যত মানে পরিচিত মুখগুলো আছে, জনপ্রিয় মুখগুলো আছে, তাদেরকে গুতিয়ে যেভাবে পারছে দূরে সরিয়ে দিয়ে তারপর একটা নির্বাচন দেবেন আর টুস করে ক্ষমতা এসে যাবেন। আমার কাছে মনে হচ্ছে দুনিয়াটা এত সহজ নয়। পাকিস্তান জমানাতে বাঙালি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য রাষ্ট্রের পক্ষে তাদেরকে কাজে লাগানোর জন্য যে মগজ ধুলাই করা হতো, যে ন্যারেটিভগুলো তৈরি করা হয়েছিল, সেই ন্যারেটিভের মধ্যে ১ নম্বর ন্যারেটিভ ছিল ইসলাম খতরা মে হ্যায়। ইসলাম খুব বিপদের মধ্যে পড়ে গেছে, ভীষণ রকম বিপদের মধ্যে পড়ে গেছে। আর এই বিপদ থেকে যদি ইসলামকে উদ্ধার করা না যায় তাহলে ইসলাম থাকবে না। আর একজন মানুষ তার যদি ইমানি দায়িত্ব না থাকে, ইমানি কর্তব্য না থাকে, তাহলে তো তার এই জীবনের কোনো মূল্য নেই। এভাবে একটা ন্যারেটিভ তৈরি করা হতো এবং সেই ন্যারেটিভের মধ্যে মনে করা হতো যে মূলত মানুষের বেঁচে থাকা ধর্মের জন্য, মানুষের জন্ম হয়েছে ধর্মের জন্য, মানুষের কর্ম ধর্মের জন্য, মরে যাওয়াও ধর্মের জন্য। এই জীবনে ধর্মের বাইরে বাকি যে কর্মগুলো রয়েছে এগুলো সব অক্সিলারি। এই বিশ্বাস এবং এই আস্থার কারণে সারা বাংলায় বিরাট, সেটা সেই ব্রিটিশ জমানা থেকে একটা বিরাট উগ্রবাদী গ্রুপ, অন্ধবিশ্বাসী গ্রুপ তৈরি হয়ে গিয়েছিল, যারা সব কিছু বাদ দিয়ে, যেমন ধরুন প্রথম ঘরে সন্তান হলো, এখন সেই সন্তানের মুখে একটু দুধ দেওয়ার, ছাগলের দুধ দেওয়ার সামর্থ্য কোনো পরিবারের নেই। এরকম দরিদ্র পরিবার পাশের বাড়ি থেকে হাওলাত করে 1 কেজি দুধ, 2টো রসগোল্লা, আমি নিজে দেখেছি এই কাজগুলো, 2টো রসগোল্লা আর 1 টাকা তখনও হয়নি স্বাধীন পাকিস্তান জমানাতে, ধরুন 8 আনা বা 4 আনা এরকম টাকা নিয়ে প্রতিটি পরিবারের একটা করে পীর থাকতো, মুর্শিদ থাকতো, মুরব্বি থাকতো, ধর্ম ব্যবসায়ী, তাদের কাছে ছুটে যেত যে আমার তো একটা কন্যা সন্তান হয়েছে বা পুত্র সন্তান হয়েছে, আপনি একটা ফু দিয়ে দেন, নবজাতকে একটা নাম রেখে দেন, আর এই আপনার উপহার নিন। বিশ্বাস করেন এখন এই দৃশ্য স্মরণ করলে চোখে পানি এসে যায়। পরনে কাপড় নেই, গামছা পরা, সারা শরীর আর কিছু নেই, এইরকম একটা রুগ্ন শুকনো মানুষ একটা মাটির হাঁড়িতে করে 1 হাঁড়ি দুধ, একটা যাকে বলা হয় গ্লাসে করে 2টো রসগোল্লা, হায়ের 2টো রসগোল্লা, আর ওই যে 4 আনা 10 পয়সা বা 8 আনা, যে যার সামর্থ্য কিছু অর্থ নিয়ে সে তার পীরকে দিচ্ছে, সালাম করছে, আর পীর সেইগুলো নিচ্ছে আর দোয়া দিয়ে দিচ্ছে, নাম দিয়ে দিচ্ছে। এভাবেই আবহমান বাংলা বহু যুগ ধরে সে ব্রিটিশ জমানা থেকে 1773 থেকে গড়ে উঠেছে। ইসলাম খতরা মে হায়। তো ইসলামের এই যে অবস্থা, দুরবস্থা, এটি যে সাহিত্য রূপ,
লাল সালু উপন্যাসে। অসাধারণ সেই দৃশ্য, সেই ডায়ালগ যে শস্যের চেয়ে টুপির সংখ্যা বেশি। তো এই যে একটা ন্যারেটিভ তৈরি করে গেছে শাসক শ্রেণী, আর সেটাকে যারা সাহিত্যিক, বুদ্ধিজীবী, দার্শনিক তারা বুঝতে পেরেছিলেন, তারাই আন্দোলন গড়ে তুলেছিলেন। যেমন ফরায়েজি আন্দোলন, শহীদ তিতুমীরের আন্দোলন। এই আন্দোলন কিন্তু এই ইসলামিক কুসংস্কারের বিরুদ্ধে ছিল। ওহাবি আন্দোলন, এমনকি ওই যে আরব দেশে যে আবু হব নজদি, মানে ইসলামটা এমন একটা জায়গাতে খতরায় চলে গিয়েছিল যে আরব দেশে তখন মূর্তি পূজা যতটা না ভয়ঙ্কর ছিল, লাত মানত উজ্জার যে পূজা ভয়ঙ্কর ছিল, তার সাথে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল সেই মানে সপ্তদশ শতাব্দীতে। আমাদের বাংলাদেশে যখন নবাব সিরাজউদ্দৌলার রাজত্বকাল, তখন আরব দেশে কবর পূজা, মাজার পূজা, গাছ পূজা ইত্যাদি কত কিছু। এই গাছের পাতা খেলে, এখানকার মাটি খেলে, এখানকার মাটি তাবিজ বানালে এটা হতো, এটা হতো। এই বাংলায় আমি এটা দেখেছি, সেই স্বাধীনতা পরবর্তী বাংলায় বা পাকিস্তানেতে এক পীর মারা গেছে, সেই পীরের মাটির মানে কবর থেকে মাটি গর্ত করে এনে এনে তারপরে মানুষ তাবিজ বানিয়ে গলায় পরে থাকতো। আমি নিজে দেখেছি আমার এলাকাতে, অসংখ্য ঘটনা। তো এই যে মানুষের এই মন মানসিকতা, এই মন মানসিকতাই পাকিস্তান জামানাতে যারা ব্যবহার করেছেন তারা বলতেন ইসলাম খতরা মে হ্যায়, কাজেই এটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসা। আর ওই যে যেহেতু ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে পুরো দুটো জাতিকে আলাদা করতে পেরেছিল, হিন্দুদেরকে আর মুসলিমদেরকে এরকম অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল, এবং সেই অন্ধকার থেকে বের করার জন্য স্যার সৈয়দ আহমদ, সৈয়দ নওয়াব আলী, কাজী আব্দুল ওয়াদুদ এরকম মানুষেরা এগিয়ে এসেছিলেন। কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু আলটিমেটলি আসলে তেমন কিছু করা যায়নি। ফলে দ্বিজাতি তথ্যের ভিত্তিতে পাকিস্তান যখন সৃষ্টি হলো, শাসক শ্রেণী প্রথম দিন থেকেই তারা রাষ্ট্র শাসনের পরিবর্তে, জনগণের ভাগ্য উন্নয়নের পরিবর্তে, রাষ্ট্র গঠনের পরিবর্তে তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বেশ কয়েকটা যুদ্ধ তারা করে ফেলল। আর পূর্ব বাংলাকে তারা জাস্ট গোল্ড মাইন হিসেবে ব্যবহার করে এখান থেকে যত শোষণ করা যায় আর এদেশের মানুষকে যত দরিদ্র বানিয়ে ওই যে ধর্ম ব্যবসায়ী মসজিদদের হাতের পুতুল বানানো যায়, সেই কাজগুলো তারা করা শুরু করলো। ইসলাম খতরা মে হ্যায়, ভালো কথা। এবং সেই খতরা মে হ্যায় কি করতে হবে? যারা এর বিরুদ্ধে কাজ করছে তারা কাফের। এখন সেই কাফের মুসলমানদের মধ্যে থাকতে পারে, বলা হতো ওরা আবদুল্লাহ বিন উবাইয়ের বংশধর, ওরা দাড়ি আছে, টুপি আছে, কিন্তু ওরা মুসলমান নয়, ওরা কাফের, ওদেরকে মারতে হবে। ওরা ভারতের এজেন্ট, ওরা ইহুদিদের এজেন্ট, ওরা খ্রিস্টানদের এজেন্ট, মুসলমানদের মানে সুরত ধরে ইসলামকে শেষ করছে। এভাবে যে জনগোষ্ঠী তৈরি করা হয়েছিল, যেটা 1971 সনের যুদ্ধের আগ পর্যন্ত আমরা বুঝতে পারিনি যে এদের এত শক্তি আছে। বিশ্বাস করুন, 1966 সনের আন্দোলনে, 69-এর গণ অভ্যুত্থানে, আইয়ুব খানের জামানাতে ইসলাম খতরা মে হ্যায় এবং ওই যে লাল সালুর মসজিদদের যে এত ক্ষমতা, এটা আমরা বুঝতে পারিনি। আপনারা যদি আনোয়ারা এবং মনোয়ারা উপন্যাস পড়ে থাকেন, নজিবুর রহমানের বিখ্যাত উপন্যাস আনোয়ারা এবং মনোয়ারা, তখন এই পূর্ববঙ্গের মুসলমানদের যে দুরবস্থা, কুসংস্কার, তাদের যে চিন্তা চেতনা, সেখানে কিভাবে ফিউডালিটি মানে জমিদার তন্ত্র কিভাবে কাজ করেছে, এগুলো না বুঝলে এখন আমরা যে আবার নতুন একটা ইসলাম খতরা মে হ্যায়, নতুন একটা কমিউনাল যুদ্ধের দিকে এগোচ্ছি, এটা বুঝতে পারবেন না। আপনি চিন্তা করুন, আজকের এই সমাজে আপনি মানে অশ্লীলতা, অশ্রাব্যতা, উলঙ্গপনা, এগুলো এমন একটা জায়গায় চলে গেছে, যেভাবে একটা ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলছে,
আমি এই শুক্রবারে নামাজ পড়ি যে মসজিদে, সে মসজিদের ইমাম সাহেব কেঁদে দিলেন। খুব নামকরা ইমাম। নামকরা ইমাম তিনি কেঁদে দিলেন। এর কারণ হলো এই জমানাতে ১৪০০ বছর পরে এসে একটি গ্রুপ, মুসলমানদের একটি গ্রুপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল দিচ্ছেন। তারা তার ব্যক্তিগত জীবন, তার নবুয়ত, তার বিয়ে-শাদী, তার যৌন জীবন, তার অর্থ ব্যবস্থা সবকিছুকে কটাক্ষ করে এমন সব অশ্লীল, এমন সব অশ্রাব্য ন্যারেটিভ দাঁড়া করানো হচ্ছে যেন ইসলামটিকে তিনি ব্যবহার করেছেন হাতিয়ার হিসেবে। কেউ বলার চেষ্টা করছেন ইসলাম মূলত হযরত আলীর হাতে ছিল, যারা শিয়াপন্থী, যারা মানে কেবল কোরআন মানেন, অন্য কোনো কিছু মানেন না, তারাও আল্লাহ রাসূলকে ছোট করার চেষ্টা করছেন। যারা হাদিস মানেন, কোরআনকে অগুরুত্বপূর্ণ প্রমাণ করার চেষ্টা করেন, তারাও আল্লাহ রাসূলকে ছোট করছেন। সত্যিকার অর্থে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, তার যে আকীদা, এটা সংগঠিতভাবে ধারণ করার মতো বৃহৎ কোনো শক্তি নেই। বেশ কয়েকজন বক্তা আছেন বাংলাদেশে যারা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রবক্তা, কিন্তু তাদের ইন্টেলেকচুয়াল লেভেল, তাদের সাংগঠনিক ক্ষমতা, তাদের অর্থনৈতিক অবস্থা, কোনো অবস্থাতেই তারা যে নীতি এবং আদর্শ প্রচার করে, সেই প্রতিপক্ষের যে সাংগঠনিক ক্ষমতা, তাদের যে মিডিয়া, তাদের যে অর্থবৃত্ত, তাদের যে রাষ্ট্র ক্ষমতা, তার সঙ্গে পেরে উঠছে না। ফলে কি হচ্ছে, ইসলামের নবী ইসলামের হাতে, ইসলামিস্টদের হাতে এই সমাজে নানাভাবে লাঞ্ছিত হচ্ছে। আর ইসলামের যারা প্রতিপক্ষ, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, তাদের তো বিভেদ বিসংবাদ আছেই। আপনারা সেই বিখ্যাত লরেন্স অফ অ্যারাবিয়ার কাহিনী জানেন, যেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। কিভাবে উসমানীয় খিলাফতকে শেষ করে মক্কা এবং মদিনাকে ইহুদিদের হাতে, খ্রিস্টানদের হাতে, ইংল্যান্ডের হাতে, আমেরিকার হাতে তুলে দিয়েছিল। কিভাবে গাজী সালাউদ্দিন আইয়ুবীর জয় করা জেরুজালেম, কিংবা হযরত উমর ইবনুল খাত্তাবের জয় করা, খালিদ বিন ওয়ালিদের জয় করা, আমর ইবনুল আসের জয় করা, সেই প্যালেস্টাইন, মিশর, পুরো এলাকা কিভাবে খ্রিস্টান এবং ইহুদিদের হাতে তুলে দেওয়া হয়েছে, সেই কাহিনী আপনাদেরকে জানতে হবে। যদি ইসলাম যারা বলে খতরা মে হ্যায়, এটাকে আপনাদের বুঝতে হয়, তাহলে এই জিনিসগুলো জানতে হবে। আপনাদেরকে পড়তে হবে ইউসুফ বিন তাশকিনের ইতিহাস, হাজ্জাজ বিন ইউসুফের ইতিহাস আপনাদেরকে পড়তে হবে, মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস আপনাদেরকে পড়তে হবে। তো যেটা বলছিলাম, ইসলাম খতরা মে হ্যায়, এই যে ন্যারেটিভ এই বাংলায় নতুন করে শুরু হয়েছে 2024 সনের আগস্ট মাস থেকে আজ অবধি। আপনার আমার সন্তান যারা আমেরিকাতে পড়ছে, যারা ইংল্যান্ডে পড়ছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তাদেরকে মগজ ধুলাই করে কতটা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে দেওয়া হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। অনেক পরিবার, ভদ্র পরিবার, জীবনের শেষ সম্বলটুকু বিক্রি করে ছেলেটিকে ইংল্যান্ডে পাঠিয়েছিল। সে একটা, যাকে বলা হয় আস্ত, কি হয়ে ফিরেছে ওই পরিবার ছাড়া আর কেউ বুঝতে পারবে না। হাজার হাজার নয়, লাখ লাখ পরিবার, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই ইসলাম খতরা মে হ্যায়, এই স্লোগানের ধারক এবং বাহকদের দ্বারা ভরে গেছে। যখন একটা সংঘর্ষ অনিবার্য হয়ে পড়বে, তখন আপনি 1971 সনের মতো বুঝতে পারবেন এই শক্তিটি কত বড় শক্তি হয়ে আপনার সামনে এসেছে। আমরা হলি আর্টিজানের যে ঘটনা নিয়ে বিতর্ক, অনেকে অনেক কথা বলি, এটি নিয়ে আমরা গবেষণা করিনি। শেখ হাসিনার জামানাতে যে জঙ্গি নাটক, সেই জঙ্গি নাটকের পেছনে যে আরও অনেক কিছু আছে, এটা আমরা কখনো, আমাদের যে প্রগতিশীল সমাজ, আমরা কখনো সেটা চিন্তা করিনি। আমাদের মিডিয়া, আমরা কখনো সে চিন্তা করিনি। সেটা নবরূপে, নবশক্তিরূপে যে আবার চলে আসছে। এখন বাংলাদেশে যেটা বলা হচ্ছে,
ব্যাপকভাবে পথে ঘাটে মাঠে এবং শিক্ষিত জন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষক ছাত্র মিলে বলা হচ্ছে যে বাংলাদেশে 18 কোটি মুসলমান, পাকিস্তানে 22 কোটি মুসলমান। এটা যদি একত্র হয় 40 কোটি মুসলমান, 40 কোটি মুসলমানের সম্মিলিত শক্তি যদি একত্র হয়, ভারতে যে আরো 30 কোটি মুসলমান আছে, এই 30 কোটি মুসলমান হলে 70 কোটি মুসলমান হয়ে যাবে। বোঝার চেষ্টা করেন কত সুন্দর একটা হিসাব। বাংলাদেশে 18 কোটি মুসলমান, ভারতে 35 কোটি মুসলমান বা 30 কোটি মুসলমান আছে, অবহেলিত, নির্যাতিত। তা আমরা পাকিস্তানের যে পারমাণবিক শক্তি আছে, অ্যাটম বোমা আছে, জেট ফাইটার প্লেন আছে, তার সঙ্গে যদি বাংলাদেশ একত্র হয় তাহলে 40 কোটি মুসলমানের সম্মিলিত সামরিক শক্তি দিয়ে যদি আমরা দিল্লি অধিকার করতে পারি তাহলে মুসলমানদের সংখ্যা হয় 40 আর 30 70 কোটি। এই 70 কোটি মানুষ পুরো ভারতবর্ষে যে শাসনতন্ত্র কায়েম করবে এবং যে রাজত্ব কায়েম করবে, ইউনিফাইড মুঘল ডাইনেস্টি বা সুলতানি ডাইনেস্টি, সেই ডাইনেস্টি হবে পৃথিবীর মধ্যে সর্বকালের সর্ববৃহৎ শক্তিশালী একটি ইসলামী স্টেট। এই ন্যারেটিভ যে তরুণদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে এই বিপ্লবের জন্য জান্নাতের টিকিট প্রস্তুত হয়ে আছে, বিক্রয় বিপণন শুরু হয়ে গেছে। আপনারা যারা রাজনীতি সচেতন কম বেশি সবাই জনাব অজিত দোভালের নাম জানেন। তিনি ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টা, নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহচর এবং যাকে বলা হয় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। ভারতের মাটিতে এই মুহূর্তে যদি সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে চার্মিং কোনো পার্সোনালিটি থাকে, 1 নম্বরে অজিত দোভাল আসবেন। শাহরুখ খান নয়, সালমান খান নয়, আমির খান নয়, অমিত শাহ নয় বা নরেন্দ্র মোদী নয়, কিংবা মমতা ব্যানার্জি নন। যদি এই মুহূর্তে ভারতের সবচেয়ে জনপ্রিয়, সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে অ্যাট্রাকটিভ মানুষ হিসেবে ভোটের আয়োজন করা হয়, অজিত দোভাল হবেন 1 নম্বর। আচ্ছা, তিনি কে? তিনি নিরাপত্তা উপদেষ্টা, চৌকস একজন গোয়েন্দা কর্মকর্তা, যাকে বলা হয় পলিটিক্যাল জেমস বন্ড, দ্য জেমস বন্ড অফ ইন্ডিয়ান পলিটিক্স। আপনারা যারা জেমস বন্ডের সিনেমা দেখেছেন, সেখানে নায়ক যারাই হন সে প্রথম থেকে তারা অসাধ্য সাধন করেন। যেখানে সুই ঢুকানো সম্ভব নয় সেখানে ফলা ঢুকিয়ে তারা কার্যোদ্ধার করেন। দেশের নিরাপত্তা, ভিআইপি নিরাপত্তা, চোরাচালান দমন থেকে শুরু করে টোটাল যাকে বলা হেরোইজম, যাকে বলা হয় চলচ্চিত্রে হেরোইজম, সেই নায়কোচিত যে চরিত্রগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর চরিত্র এখন পর্যন্ত বিশ্ব চলচ্চিত্রে সেটা হলো জেমস বন্ড। তো জেমস বন্ড সিনেমার নায়ক, সেই জেমস বন্ডকে এখন নিয়ে আসা হয়েছে ভারতীয় রাজনীতিতে এবং তাকে বলা হচ্ছে জনাব অজিত দোভালকে, তিনি হলেন রাজনীতির বা ভারতের জেমস বন্ড। আমার জানা মতে পৃথিবীতে অনেক চৌকস গোয়েন্দা আছেন, যেমন ধরুন মিস্টার ভ্লাদিমির পুতিন, তিনি কেজিবির একজন বিখ্যাত গোয়েন্দা কর্মকর্তা এবং সেখান থেকে রাজনীতি করতে করতে আজকের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। কিন্তু তাকে রাশিয়ার জেমস বন্ড বলা হয় না। তাকে বড় জোর ওই যে একটা গান আছে, সেরকম একটা গানের নায়ক হিসেবে তাকে চিত্রায়িত করা হয়, কিন্তু জেমস বন্ড বলা হয় না। অন্য কোনো দেশে কোনো রাজনীতিবিদ, কোনো কর্মকর্তা কারো নামের সঙ্গে জেমস বন্ড শব্দটি যুক্ত হয়নি। তো সেই ক্ষেত্রে অজিত দোভালের সঙ্গে ভারতের 130 কোটি মানুষের যে সম্পর্ক জেমস বন্ড, এটার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে যে এই জেমস বন্ড মনে প্রাণে আমাদেরকে কি উপকার করতে চান বা কি ক্ষতি করতে চান। আপনারা জানেন যে শেখ হাসিনার জমানার শেষ দিকে বাংলাদেশের পট পরিবর্তনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত ডোনাল্ড লু এবং মার্কিন ডিপ স্টেটের অন্যতম কর্ণধার মিস্টার পিটার ডি হাস সহ বিরাট একটা গ্রুপ, জর্জ সরোজ এবং তাদের যারা চেলা চামুন্ডা রয়েছেন, তারা 3-4টি কাজ
একত্রে করেছেন। শেখ হাসিনাকে উচ্ছেদ, নতুন একটি সরকার ব্যবস্থা গড়ে তোলা এবং যারা আগামী দিনে এদেশের গণতন্ত্রকে দুর্বল করবে এবং মার্কিন স্বার্থ এখানে রক্ষা করবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভারতের জেমস বন্ড অজিত দোভাল এই বিষয়টি নিয়ন্ত্রণ করে শেখ হাসিনাকে রক্ষা করার চেষ্টা করেছেন। এটা আপনি ধরতে পারেন 2024 সনের যে নির্বাচন হলো, আমিডামি নির্বাচন, সেই নির্বাচনের 1 মাস আগ পর্যন্ত অজিত দোভাল এই চেষ্টাটা করেছেন, কিন্তু পরে তিনি আমেরিকান পলিসির কাছে ফেল করেছেন। পরবর্তীতে নির্বাচন যখন হয়ে গেল তখন আমেরিকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে শেখ হাসিনাকে সরানো হবে, এবং সেই শেখ হাসিনাকে সরানো হবে এইটাকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের পক্ষে আসলে শেখ হাসিনাকে এখানে রেখে দেওয়া সম্ভব ছিল না। দ্বিতীয়ত, শেখ হাসিনাকেও একটা শিক্ষা দেওয়া, আওয়ামী লীগকে একটা শিক্ষা দেওয়া ভারতের জন্য খুব জরুরি দরকার ছিল। চীনের বিভিন্ন বিষয়াদি নিয়ে, তারপরে অভ্যন্তরীণ বিভিন্ন রাজনীতির বিষয়াদি নিয়ে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর খুব ঘন ঘন মতদ্বৈততা হচ্ছিল। আমি যতটা জানি 2018 সনের যে একটা নির্বাচন হলো, বিনা ভোটের নির্বাচন, এখানে একটা সমঝোতার কথা ছিল। বিএনপিকে অন্তত 80 থেকে 90টি সিটে জয়ী করে আনা হবে বা তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তো ভারতের পক্ষ থেকে এরকম একটা বিষয় ছিল, যেটি শেখ হাসিনা মান্য করেননি, তাকে করতে দেওয়া হয়নি বা তিনি পারেননি। পুরো নির্বাচনটা যেভাবে হয়েছে মনে হয়েছে এখানে চীনের একটা হাত ছিল, এবং আমরা যেটা শুনেছি চীন এখানে একটা ব্যাপক বিনিয়োগ করেছিল 2018 নির্বাচনে। তো যা হোক, এরপর থেকে শেখ হাসিনা একরোখা হয়ে যান এবং তিনি মনে করেন যে ভারতের কথা তার শোনার দরকার নাই। এটা নিয়ে ভারতের উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বিভিন্ন সাউথ ব্লক সবার সঙ্গে শেখ হাসিনার একটা দূরত্ব হয়, এবং এটা ভারত বেশ বিরক্ত হচ্ছিল। কাজেই যখন জুলাই আন্দোলন, যাকে বলা হয়, তুঙ্গে উঠল, যেভাবে ভারতের সঙ্গে শেখ হাসিনার চুক্তি ছিল, সমঝোতা ছিল, সেখানে ভারত কিন্তু ইন্টারভেন করতে পারত, কিন্তু ভারত সেটা ইন্টারভেন না করে শেখ হাসিনাকে যেভাবে কৌশলে সরিয়ে নিয়েছে, এই সরিয়ে নেওয়া থেকে আজ পর্যন্ত সেখানে তাকে রাখা এবং তার সকল বিষয় তদারক যিনি করছেন তিনি ভারতের জেমস বন্ড জনাব অজিত দোভাল। এখন বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে যদি অজিত দোভাল এবং ভারতের কোনো মাস্টার প্ল্যান না থাকতো, তাহলে শেখ হাসিনাকে এইভাবে জামাই আদরে জেড ক্যাটাগরির, যাকে বলা হয়, সিকিউরিটি দিয়ে ভারতের সবচেয়ে অভিজাত এলাকায় একটা প্রাসাদে তাকে রাখা হতো না। তার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের বৈঠক করার সুযোগ দেওয়া হতো না। ঘন ঘন প্রতিদিনই সেখানে সিরিজ বৈঠক হচ্ছে, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। তো আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড দেশের বাইরে করানোর জন্য জনাব অজিত দোভাল ইতিমধ্যে আওয়ামী লীগকে বলেছেন যে তারা যেন দিল্লিতে অফিস নেয় এবং কলকাতাতে অফিস নেয়, এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কলকাতাতে এবং দিল্লিতে আওয়ামী লীগের অফিস নেওয়া হয়েছে, এবং সেখানে পূর্ণ মাত্রায় সারাক্ষণ, মানে প্রবাসী পলাতক যারা ওখানে আছেন তারা সবাই সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ অফিস যেভাবে সরগরম রাখতো এভাবে তারা সরগরম রাখছেন। এই গেল একটা। 2 নম্বর হলো যে অজিত দোভাল তার যে অফিস, ধরুন এই অফিসটা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার, মানে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিল বা এখন খলিলুর রহমানের ছিল, ঠিক এরকম না। তিনি যে নিরাপত্তা উপদেষ্টা, এটা অনেকটা তুলসী গ্যাবার্ডের অফিসের মতো। তুলসী গ্যাবার্ড যে এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা, ইট মিনস সেখানকার সিআইএ, এফবিআই থেকে শুরু করে তাদের প্রায় 49টি গোয়েন্দা সংস্থা আছে, সব তুলসী গ্যাবার্ডের অধীন। তদ্রূপ ভারতের যত গোয়েন্দা সংস্থা রয়েছে, রাজ্যের এবং কেন্দ্রের সবগুলো গোয়েন্দা সংস্থা মূলত এই জনাব অজিত দোভালের নিয়ন্ত্রণাধীন। ফলে তার অফিস ওয়ান অফ দ্য মোস্ট সিক্রেট এবং ওয়েল প্রোটেক্টেড এবং মোস্ট পাওয়ারফুল এভার সিন ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। এমনকি নরেন্দ্র মোদীর অফিসও এতটা ওয়েল প্রোটেক্টেড না। সেই অফিস অজিত দোভাল মেনটেন করেন কোথায়? দিল্লিতে।
এখন যেটা আমরা শুনতে পাচ্ছি যে অজিত দোভাল তার যে অফিস, তিনি নিয়মিত প্রতি সপ্তাহে 2 দিন অফিস করছেন কলকাতাতে, এবং তিনি প্রায় অফিস করছেন শিলিগুড়িতে। কলকাতা থেকে তিনি আবার শিলিগুড়িতে আসছেন। শিলিগুড়িতে থেকে তিনি অন্যান্য 7 সিস্টার্সে নিয়মিত যাচ্ছেন। উদ্দেশ্য কি? কলকাতার মমতা ব্যানার্জির জন্য তিনি এই আয়োজন করছেন, নাকি শিলিগুড়িতে, আসামে বিজেপির স্বার্থ দেখার জন্য, ভারতের সিকিউরিটি দেখার জন্য তিনি এই কাজ করছেন? আমার কিছু মনে হচ্ছে না। তিনি বাংলাদেশ নিয়ে বিশাল কিছু করার চেষ্টা করছেন, যেটা আমরা আমাদের দৃষ্টিতে চক্রান্ত বলতে পারি। এতে কোনো সন্দেহ নেই। কারণটা হলো, ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধটি হয়েছে কিছুদিন আগে, যেটা ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আপাতত যুদ্ধবিরতি হয়েছে কাশ্মীর ইস্যু নিয়ে, সেটা অমীমাংসিত, এবং ওই যুদ্ধে আপাত দৃষ্টিতে পাকিস্তানের জয় লাভ হয়েছে, সবাই বলছে। এটা মিস্টার অজিত দোভালের জন্য, ভারতের জন্য এটি একটি চপেটাঘাত। ওই যুদ্ধের ফলে পাকিস্তানের সাহস অনেক অনেক বেড়ে গিয়েছে। তারা ওসিলা খুঁজছে ভারতকে আক্রমণ করার জন্য, এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল ইতিমধ্যে চলে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনাপতি, তাকে নিয়ে মানে একেবারে নজিরবিহীনভাবে রাষ্ট্রপ্রধানের প্রোটোকল তাকে দেওয়া হয়েছে। অন্যদিকে তাদের সঙ্গে যে আর্মস ডিল রয়েছে, অস্ত্র চুক্তি রয়েছে, সেক্ষেত্রেও পাকিস্তানকে যে সকল অস্ত্র এবং অর্থ সহযোগিতার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিন সিগন্যাল দিয়েছে, এটি রীতিমতো অ্যালার্মিং ভারতের জন্য। আর পাকিস্তান বাংলাদেশকে কেন্দ্র করে যে প্ল্যান করছেন, এটার ফলাফল অজিত দোভালের জন্য কী হতে পারে, নরেন্দ্র মোদীর জন্য কী হতে পারে, ভারতের জন্য কী হতে পারে, এটা ভারত খুব ভালো করে বোঝে। এবং তারা এও জানে যে কখনো কখনো কোনো একটা যুদ্ধ বা কোনো একটি পরাজয় 100 বছর পরে সেটির প্রতিশোধ নেওয়া হয়। 1971 সালে বাংলাদেশ থেকে ভারত যে যাকে বলা হয় সুযোগ নিয়েছে, 71 থেকে আজ অবধি বাংলাদেশের রাজনীতিতে ভারত যেভাবে প্রভাব বিস্তার করছে, পাকিস্তানের প্রতিটি নাগরিকের রন্ধে রন্ধে, রক্তে রক্তে এটা একটা প্রতিশোধের আগুন। এ বেদনা ভুলার নয়। এটা পাকিস্তান সুযোগ পেলে প্রতিশোধ নেবে, এটা স্বাভাবিক, এটা ভারত জানে। আর সেই প্রতিশোধ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদের অন্যান্য অঞ্চল বাঁচানোর জন্য অজিত দোভাল তার সারা জীবনের অভিজ্ঞতা এবং সাকসেস, এর কারণ আরেকটা ব্যাপার বললাম যে তাকে কেন জেমস বন্ড বলা হয়। এর কারণ হলো যে এ যাবৎ ভারত এই নরেন্দ্র মোদীর আমল থেকে আজ অবধি যে কয়টি সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে, যে কয়টি যুদ্ধ করেছে, এবং দেশের মধ্যে গোয়েন্দা কর্মকাণ্ডে সরকারের যে ব্যাপক সফলতা, এই সফলতার জন্য জনাব অজিত দোভালকে দায়ী করা হয় বা তাকে ধন্যবাদ দেওয়া হয়, এবং এই কারণে জনগণ তাকে এ যুগের জেমস বন্ড বলেন। এবং আমি একসময় অজিত দোভালের নাম মানে জানতামই না। হঠাৎ করে কঙ্কনা রানাওয়াত, আপনারা জানেন যে খুবই বিতর্কিত এবং স্ট্রেট ফরওয়ার্ড একজন অভিনেত্রী, এখন সংসদ সদস্য, লোকসভা সদস্য। তো বছর 7-8 আগে তার একটা সাক্ষাৎকার আমি দেখছিলাম। তো তাকে জিজ্ঞাসা করা হলো তার স্বপ্ন কি, তার স্বপ্ন কি? বলে যে আমি যদি জনাব অজিত দোভালের সঙ্গে আমার কখনো দেখা হতো, আমি তার একটা অটোগ্রাফ নিতাম। তা বোঝার চেষ্টা করুন যে চলচ্চিত্রের নায়ক নায়িকাদের কাছে জনাব অজিত দোভালের ক্রেজ কোন পর্যায়ে। তো সেই অজিত দোভাল এখন যেখানে আছেন, সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত, তার যে তৎপরতা, তার যে প্ল্যান পরিকল্পনা, সেটা আওয়ামী লীগকে নিয়ে করুক, ভারতীয় মিলিটারিকে নিয়ে করুক, তার গোয়েন্দা বাহিনীকে নিয়ে করুক, তার জন্য জনগণ হিসাবে আপনার আমার অবশ্যই কিছু দায়িত্ব কর্তব্য আছে। সেই দায়িত্ব কর্তব্য নির্ধারণ করা দরকার। আমাদের নিরাপত্তা। আজকের এই ভিডিওতে ধানমন্ডির 32 নম্বর নিয়ে কথা বলবো। 32 নম্বর কোনো ইতিহাস নয়, কিংবা কিভাবে এই বাড়িটি হলো, এই বাড়িতে কারা থাকতেন, এ সমস্ত কিছু না বলে এখন 32 নম্বর যে অবস্থায় আছে, বাড়িটি ভেঙে ফেলা হয়েছে, ধ্বংসস্তূপ, এবং এই বাড়িটিকে অপমান করার জন্য
সেখানে ময়লা এবং আবর্জনার যে স্তূপ তৈরি করা হয়েছে এবং সেখানে নানা রকম ফ্যান্টাসি করে বঙ্গবন্ধু এবং তার পরিবার এবং ৩২ নম্বর ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ সবগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য যে মাস্টার প্ল্যান হচ্ছে, আসলে সেটা কতটা সম্ভব এবং কতটা সফলতা পেয়েছে বা বিফলতা পেয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। কিন্তু তার আগে আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করতে চাই। বাংলাদেশের মানুষের যে রাজনীতির যে আবেগ, প্রেম এবং ভালোবাসা কিভাবে আসে, এই বিষয়গুলো যদি না বুঝেন তাহলে ৩২ নম্বরের যে ইতিহাস, সেই ইতিহাসটা আপনি কখনো অনুধাবন করতে পারবেন না। বোঝার চেষ্টা করুন। বাংলাদেশে ৩২ নম্বর রোড বা সড়ক, বঙ্গবন্ধুর বাড়ি, এরকম একটা দ্বিতীয় যে প্লেস, এটা বাংলাদেশে আসলে ইতিপূর্বে কখনোই ঘটেনি। একটা সময় প্রায় কয়েকশো বছর ধরে ঢাকার নবাবদের কতগুলো ভবন ছিল, যেমন ঢাকার নবাব বাড়ি, তারপর আহসান মঞ্জিল যেটিকে বলা হয় সেটি, তারপর বঙ্গভবন, এটা একটা সময় যে বালাখানা ছিল এবং হিরাঝিল প্রাসাদ হিসেবে পরিচিত ছিল। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মধুর ক্যান্টিন, এখানে একটা বালাখানা ছিল। এরকম তো সেই দিক থেকে এই শহরে, এই দেশে, এই জনপথে হাজার হাজার জমিদার বাড়ি, হাজার হাজার রাজপ্রাসাদ, ইনক্লুডিং লালবাগ কেল্লা, বহু স্থাপনা এখনো পর্যন্ত আছে। সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘর, যেটা একসময় ইশাখা রাজধানী ছিল। তার আগে বহু শত বছর সেই স্বাধীন বাংলার যে সুলতানি আমল, তখন সেই সুলতানি আমলে বেশ কয়েকটি রাজধানী গড়ে উঠেছিল। পুন্ড্রবর্ধন বগুড়ার, মহেস্থানগড়, চাঁপাইনবাবগঞ্জে সেই উত্তরবঙ্গে আলাউদ্দিন হোসেন শাহের যে হোসেন শাহী রাজবংশ এবং ইলিয়াস শাহী রাজবংশ, এটা সোনারগাঁকে কেন্দ্র করে। কিন্তু কোনো একটি বিশেষ ভবন এভাবে বা একটি রাস্তা এভাবে ৩২ নম্বর এরকম নম্বর যুক্ত মানে কোনো কিছু হয়নি, ইতিপূর্বে কখনো হয়নি। এখন অনেকে হয়তো বলতে পারবেন যে তখন তো এরকম যুগ ছিল না, কিন্তু নম্বর ছিল সব সময়টাতে। যেমন লালকেল্লা প্রতিষ্ঠিত হয়ে আছে, আগ্রা ফোর্ট, তারপরে ধরুন কুতুব মিনার, এই জিনিসগুলোর সঙ্গে ইতিহাস, ঐতিহ্য, তাজমহল, ঠিক তদ্রূপ বাংলাদেশে এই ৩২ নম্বর নামটি, এর সঙ্গে কি রাস্তা, এর সঙ্গে কি ডাস্টবিন, এর সঙ্গে নাকি বাড়ি, ইট ডাজ নট মিন ৩২ নম্বর বলার সঙ্গে সঙ্গে কেমন যেন একটা নস্টালজিয়া চলে আসে। কারো কারো নিকট এটা আতঙ্কের বিষয় হয়ে যায়, কারো কারো নিকট প্রেম এবং ভালোবাসার বিষয় হয়ে যায়। এটা কেন? কেন এই ৩২ নম্বর নিয়ে আমাদের যা কিছু হয় সেটা নিয়ে কেন আহসান মঞ্জিল নিয়ে আমাদের আবেগ হয় না? কিংবা ধরুন সেই বঙ্গভবন নিয়ে ওটা হয় না, গণভবন নিয়ে ওটা হয় না, কেন ৩২ নম্বর নিয়ে কেন এরকম হয়? তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কিন্তু আলোচনা করার আগে আমাদের দেশের যে তথাকথিত রাজনীতি, সেই রাজনীতির মূল ব্যাপার হলো আমরা বিএনপি, আওয়ামী লীগ যে দল করি, প্রথমত বাবা, দাদা, ১৪ গোষ্ঠী যে দল করে আসছে, ইন জেনারেল সেই দলগুলোই বেশিরভাগ মানুষ করে। কলেজ বিশ্ববিদ্যালয়ে এসে অনেকে সিদ্ধান্ত পরিবর্তন করে যে সেইখানে যে ছাত্র সংগঠনটি শক্তিশালী, ওটার দ্বারা আকৃষ্ট হয়ে যায়। ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অনেক আওয়ামী পরিবারের সন্তান ছাত্র শিবির দ্বারা আকৃষ্ট হয়েছে। আবার ছাত্র শিবির মানে জামাতের অনেক ছেলেমেয়ে, মানে জামাত করে এরকম পরিবারের ছেলেমেয়ে ঢাকা কলেজে ৮০-র দশকে এসে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮০-র দশকে এসে তারা ছাত্র দলে অন্তর্ভুক্ত হয়েছে। ইন জেনারেল এটা হলো হেরোইজমের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে যে দলটি খুব শক্তিশালী থাকে সেখানে জনমত সেই দলের পক্ষে চলে যায়। কিন্তু এর বাইরে কিছু ঘটনা ঘটে। যেমন ধরুন আমি যখন ঢাকা কলেজে ভর্তি হলাম তখন নেহরু বাবলুর যুগ, মানে নেহরু, সানাল হক নেহরু, বাবলু, মানে তাদের কারণে ছাত্র দলের মানে একটা রমরমা অবস্থা।
এখন ছাত্রদল করা মানেই এখন শাহরুখ খান হওয়া যেরকম একটা মানুষের জন্য খুব একটা যাকে বলা হয় রোমাঞ্চের বিষয়। শাহরুখ খান হওয়া মানে একটা অ্যাডভেঞ্চারের বিষয়। ঠিক তদ্রূপ ১৯ মানে সেই যে নীরু বাবলুর যে জমানা, সেই জমানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কলেজে ছাত্রদলের একজন নেতা হওয়া এটা ঠিক ঐরকমই একটা অ্যাডভেঞ্চারের বিষয় ছিল। ওইরকম একটা সেলিব্রিটির বিষয় ছিল যে আমি ছাত্রদলের ঢাকা কলেজের নেতা। তা আমার যেহেতু বংশটা পরিবারের যারা লোকজন আছে তারা সবসময়ই আওয়ামী লীগ করতেন। আর আমি যে এলাকাতে জন্ম নিয়েছি ওখানে আওয়ামী লীগ ছাড়া আসলে কোনো মানে অন্য কোনো রাজনৈতিক দলই নেই। ফরিদপুর জেলাতে সদরপুরে, আবার পরবর্তীতে বেড়ে উঠেছি পটুয়াখালী জেলার গলাচিপাতে। এখানে আসলে আওয়ামী লীগ এখন পর্যন্ত একতরফা। তো সেখানে আমার মন এবং মননে মানে কোনো রকম আদর্শ চিন্তা চেতনা ছাড়াই একটা সংস্কার আওয়ামী লীগ। কিন্তু ঢাকা কলেজে এসে যে ছাত্রদলের যে রমরমা অবস্থা, তো সেখানে ছাত্রলীগ যারা করে তাদের সাথে যোগাযোগ করা, তাদের কাছে যাওয়া বা ওই দল করা, এর মধ্যে আমি মানে কিছুই দেখতে পাচ্ছি না, কোনো আগ্রহই আমার তৈরি হচ্ছে না। আমার খালি বারবার ওই ছাত্রদলের মিছিল দেখলে আমার মাথা খারাপ হয়ে যেত। আমি কখনো মিছিলে অংশগ্রহণ করিনি, কিন্তু দূর থেকে আমার মনে হতো বিশাল বিশাল মিছিল, সেখানে একটু যাই, হাঁটি, একটু ভাবসাব দেখাই, এরকম তারুণ্য। কিন্তু এর মধ্যে আমি একটা বই পড়লাম। সেই বইটা হলো M.R. আখতার মুকুলের মুজিবের রক্ত লাল। তো বইটা পড়ার পরে আমার মাথা খারাপ হয়ে গেল, ভীষণ রকম মাথা খারাপ হয়ে গেল। বঙ্গবন্ধু সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে, মানে আমার যেটা আবেগ, আমার যেটা অনুভূতি, আর আমার যেটা আফসোস, আমি দিন রাত শুধু ভাবি ইতিহাস কেন এমন হয়, মুজিবের রক্ত এভাবে কেন লাল হলো, এভাবে কেন ৩২ নম্বর রক্তাক্ত হলো। আমি এই প্রথম নিজে নিজে আপন মনে ৩২ নম্বর দেখতে গেলাম। আমার এর আগে ৩২ নম্বর নিয়ে কোনো ভাবনা ছিল না, দেখতে গেলাম, আবেগ তাড়িত হলাম। এরপর অন্যান্য লেখা পড়লাম, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা পড়লাম, সিনেমা দেখলাম। ফলে কি হলো, ওই যে নিষ্প্রভ একটা সময় যখন ছাত্রলীগের কোনো রকম আবেগ ছিল না, অনুভূতি ছিল না, তারপরে আকর্ষণ ছিল না, ঠিক সেই সময়টাতে ছাত্রলীগ করা শুরু করলাম। তো এই যে দেখুন যে একটা রোমাঞ্চের অ্যাগেনস্টে, শক্তির অ্যাগেনস্টে, একটা সেলিব্রিটি হওয়ার যে লোভ এবং লালসা যে বয়সে থাকে, সব কিছুর ঊর্ধ্বে যে সাহিত্য, যে লেখা, যে প্রবন্ধ, যে লেখনী একটা মানুষের মনোমস্তিষ্কে ঢুকে যায়, ইতিহাস হয়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের এই দেশে ৩২ নম্বর নিয়ে, আওয়ামী লীগ নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, বঙ্গবন্ধু নিয়ে যে কাজ হয়েছে, গান হয়েছে, কবিতা হয়েছে, গল্প হয়েছে, যা কিনা মানুষের শরীরে মনে মানে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে যদি কোনো কিছু প্লান্টেশন করা হয়, অর্থাৎ একজনের মাথায় যদি সেই গজাল বা তার কাটা ঢুকিয়ে দেওয়া হয়, যে কোনো একটা আদর্শের হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে, ওটা ও মানুষ জীবিত অবস্থায় যেভাবে ভুলতে পারে না, তদ্রূপ কোনো একটা মানুষ যদি গান দ্বারা, কবিতা দ্বারা, শিল্প দ্বারা, সাহিত্য দ্বারা, ইতিহাস দ্বারা অনুপ্রাণিত হয়, আপনি তাকে কবর দিয়ে ফেলবেন, বুলডোজার দিয়ে মেরে ফেলবেন, কিন্তু ওখান থেকে সে ওই তার আদর্শের কথা বলতে থাকবে। তো সেই দিক থেকে বাংলাদেশের ৫২ ভাষা আন্দোলন, আইয়ুব খান বিরোধী আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ৬০-এর দশকের ৬ দফা আন্দোলন, তারপর মহান মুক্তিযুদ্ধ, পরবর্তীতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড নিয়ে দেশি বিদেশি পত্রপত্রিকা এবং যে লেখা, সেই অ্যান্থনি মাস্কারেন হ্যান্সের যে লিগেসি অফ ব্লাড, এরকম সব অমর সাহিত্য, কবিতা লেখা হয়েছে, গল্প লেখা হয়েছে। ইমদাদুল হক মিলন লিখেছেন, আব্দুল গফফার চৌধুরী লিখেছেন, আরও অনেকে লিখেছেন। তো এই সকল অমর হুমায়ুন আহমেদ লিখেছেন। ফলে কি হলো, ৩২ নম্বরের ৩৩টি কারামত তৈরি হয়ে গেছে। এখন সেই যে ৩৩টি কারামত তৈরি হয়ে গেছে, ৩৩টি ফ্যাকরা তৈরি হয়ে গেছে, ৩৩টি ফ্যাসাদ তৈরি হয়ে গেছে। মানে কারামত হলো যারা ৩২কে ভালোবাসতেছে তাদের জন্য, আর ফেতনা এবং ফ্যাসাদ তৈরি হয়েছে যারা ৩২কে ঘৃণা করতে চায়
32 এর বিরুদ্ধে 33টি ব্যারিকেড তৈরি হয়ে গেছে। সেই ব্যারিকেড অতিক্রম করে সেই ভবন ভাঙা যায় না। এইবার 2025 সনের 15ই আগস্টে যে ঘটনা ঘটল, এই বাড়ি পাহারা দেওয়ার জন্য এই বাড়িতে যে জনস্রোত রয়েছে, সেই জনস্রোত বন্ধ করার জন্য সমস্ত রাষ্ট্রশক্তি, রাজনৈতিক শক্তি একত্রে মিলে যা কিছু করলো, তাতে করে 32 নম্বরের যে ইতিহাস এবং ঐতিহ্য বেড়ে গেল। এখন 32কে নিয়ে যে সাহিত্য রয়েছে, যে কল্পনা রয়েছে, 32কে নিয়ে যে সংস্কৃতি রয়েছে, যে সুর রয়েছে, যে তাল রয়েছে, যে ইতিহাস রয়েছে, আপনি দেখুন ওই 32 নম্বরে একজন মানুষ বসবাস করতেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার একটা পরিবার আছে, একজন স্ত্রী ছিলেন, তার কয়েকজন শিশু সন্তান ছিলেন, খুব সাধারণ নাম, জামাল, কামাল, রাসেল, হাসিনা, রেহানা, আবহমান বাংলার একেবারে সাধারণ নাম। মাঠে ঘাটে হাসিনা, রেহানা, মাঠে ঘাটে কামাল, জামাল, মাঠে ঘাটে। মানে আমরা যে ছোটকালে গান শুনতাম, আমার জামাল সামাল, মানে এই জামাল সেই জামাল নয়, কিন্তু নামগুলোর সাথে কেমন যেন একটা মানে যাকে বলা হয় উন্মাদনা রয়েছে, মাদকতা রয়েছে, মাটির গন্ধ রয়েছে। তারপরে ওই যে ঘর, ওই ঘরটা প্রত্যেকটা রুম, বাথরুম, প্রত্যেকটা রান্নাঘর, প্রত্যেকটা ফার্নিচার এদেশের মানুষের মুখস্থ। এগুলোর চিত্র আঁকা হয়েছে, এগুলোর ছবি আঁকা হয়েছে, এগুলো নিয়ে গান রচনা করা হয়েছে, এগুলো নিয়ে চলচ্চিত্র তৈরি করা হয়েছে, এবং সেগুলো কোটি কোটি মানুষের হৃদয়ে, মন এবং মস্তিষ্কে গেড়ে গেছে। ওই ভবনে সামনে পুলিশ দায়িত্ব পালন করেছে, সেই পুলিশের ছবি আছে। ওই পুলিশকে ধরে নিয়ে একজন রাজপুরুষ লুঙ্গি পরে খাবার সময় তার মনে হলো যে তার পুলিশটি না খেয়ে আছে, তো সেই পুলিশটিকে সে নিজে দোতলা থেকে নেমে সেই পুলিশটিকে জোর করে ধরে নিয়ে নিজের টেবিলে একসাথে তাকে খাইয়েছে। আচ্ছা বলেন তো, সেই যে ছবিটা, সেই ছবি কি বিএনপি দেখাতে পারবে? জিয়াউর রহমানের সাথে কারো ছবি এরশাদ দেখাতে পারবে? জামাতের আমির গোলাম আজমের সঙ্গে এরকম একটি ছবি কেউ দেখাতে পারবে? আর এই ছবির যে আবেগ, সেটা কিভাবে আপনি তাড়াবেন বলেন তো? এখানে রাজনীতিবিদরা গেছেন, অবাক হয়ে ইতিহাস রচিত হয়ে গেছে। বঙ্গবন্ধুর সঙ্গে যারা মানে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বিরুদ্ধ মতে গেছেন, ধরেন লেখাপড়া যে তাকে বলা হয় সে সরওয়ার্দির বডিগার্ড, লেখাপড়া জানতো না, কিন্তু আবুল মুসর আহমেদকে আপনি লেখাপড়া হীন একজন মানুষ বলতে পারবেন? সেখানে বঙ্গবন্ধু নামে পাগল ছিল বলেন তো? আচ্ছা, সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদের যে ব্লু ব্লাড, কিংবা ধরুন আকমল ইবনে ইউসুফ, কামাল ইবনে ইউসুফ, তাদের বাবা মোহন মিয়া, তাদেরকে আপনি কী বলবেন? ইত্তেফাকে অবজারভারের হামিদুর রহমান চৌধুরীকে আপনি কী বলবেন? আচ্ছা, খানে সবুর, শাহজিজুর রহমান, তাদেরকে আপনি কী বলবেন? এই লোকগুলো কেন বঙ্গবন্ধুর প্রশংসা করছে, তার নেতৃত্ব মেনে নিচ্ছে? মানে ডক্টর কামালকে আপনি কী বলবেন বলেন তো? ডক্টর কামালকে যে ছ্যাঁচা দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে একাধিকবার, এবং সর্বশেষ 18-র নির্বাচনের সময় তাকে লাঞ্ছিত করা হয়েছে, মারধর করা হয়েছে, তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে, শেখ হাসিনা তার সঙ্গে যে আচরণ করেছেন, তারপরে কেন বঙ্গবন্ধুর নাম শুনে তার শরীর কাঁপতে থাকে? কেন এই মানুষটি, সে তো মানে যদি জ্ঞান বলেন, গরিমা বলেন, শিক্ষা দীক্ষা বলেন, তাহলে এখনও পাক ভারত উপমহাদেশে ডক্টর কামাল, অধ্যাপক রেহমান সুবাহান, কবি সুফিয়া কামাল, কবি আল মাহমুদ, কবি শামসুর রহমান, আপনি কি এদের পর্যায়ে লোক পাবেন বলেন তো? এই লোকগুলো কেন বঙ্গবন্ধুর নামে পাগল হচ্ছে? তারা কি সবাই গোলাম মোল্লা রনি, পিনাকি, বা এই যে আমরা যারা ইউটিউব করি আমাদের পর্যায়ের লোক? বলেন তো তারা কেন পাগলামো করছে? বঙ্গবন্ধুর সাথে বের হয়ে এসে যুদ্ধ করেছে আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, তো তারা কেন বঙ্গবন্ধুর জন্য কান্নাকাটি করে? হাসানুল্লাহ কিন্তু কেন কাঁদে? তারা কেন বঙ্গবন্ধুর জন্য চোখের পানি ফেলে? বলেন, তারা তো যুদ্ধ করেছে
বঙ্গবন্ধুর রেজিমের বিরুদ্ধে, তারা বঙ্গবন্ধুর মৃত্যু কামনা করেছে, কেন তারা এখন বঙ্গবন্ধুর জন্য কাঁদে? এই যে লিডারশিপ, এই যে লিগেসি, ওই লিগেসির প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা দাড়ি কমা সেমিকোলন ৩২ নম্বরের পুরো রাস্তাতে এবং ওই যে বঙ্গবন্ধুর বাড়িতে প্রতিটি বিন্দুতে বিন্দুতে হাজার হাজার ইতিহাস ওখানে যাকে বলা হয় প্লান্টেশন বপন করা আছে। ওখান থেকে বাংলাদেশের ইতিহাস বের হয়, ওখান থেকে বাঙালির কান্না বের হয়, ওখান থেকে বাঙালির হাসি বের হয়। ফলে ওটা বুলডোজার দিয়ে যারা যাকে বলা হয় ধ্বংস করার চেষ্টা করেছেন, এটা হবে না, বরং এটা বুমেরাং হয়েছে। এখন তো শোনা যাচ্ছে যারা এই বাড়ি ভাঙার সাথে জড়িত এরা অনেক অসুস্থ হয়ে গেছে, এদের অনেকের কপালে যাকে বলা হয় গজব নাজিল হয়েছে, অনেকের একেবারে নিশ্চিত সৌভাগ্য তাদের পায়ের কাছে যেটা চলে এসেছিল সেই সৌভাগ্য একেবারে তাদের কপাল থেকে চলে গিয়ে এখন তারা গজবের মধ্যে আপর্তিত হয়েছে। অনেক লোক, অনেকের চেহারা সুরত নষ্ট হয়ে গেছে, চেহারার ভিতরে শয়তানি, মানে যাকে বলে দেখলি মনে হয় এটা একটা ইবলিস, নিন্দিত ফেরাউনের একটা চেহারা সুরতের মধ্যে একটা ফেরাউনি ভাব চলে আসছে এই ৩২ নম্বরে ২০২৪ সনে যে ঘটনা ঘটছে তার প্রেক্ষিতে। তো এই যে ৩২-এর যে বললাম যে ৩২ নম্বরের ৩৩টি কারামত, ফ্যাকরা, ফ্যাসাদ, ফেতনা, এই জিনিসগুলো মোকাবেলা করা সম্ভব নয়, এগুলো নতুন করে তৈরি করাও সম্ভব নয়। ইতিহাসের ধারাবাহিকতায় যেভাবে এগুলো তৈরি হয় ঠিক সেইভাবে আপনি চিন্তা করেন একটা মনুমেন্ট, সেই মনুমেন্ট এমনি এমনি হয় না, সেই মনুমেন্টের পিছনে ভীষণ রকম ইতিহাস লাগে, ভীষণ রকম ঐতিহ্য লাগে, মানুষের প্রেম লাগে, ভালোবাসা লাগে, দোয়া লাগে। বঙ্গবন্ধু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ছিল, মুক্তিযুদ্ধকালীন সময়ে একটা সিঙ্গেল উদাহরণ দেখান তো আর্মির কোনো ক্যাম্পে অথবা মুক্তিযোদ্ধাদের কোনো ক্যাম্পে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ছাড়া কোনো স্লোগান ছিল? দেখাতে পারবেন যে কোনো দেশের মিলিটারিরা জয় বাংলা স্লোগান দিচ্ছে বা কোনো নেতার নামে স্লোগান দিচ্ছে, গুলি করার আগে জয় বাংলা বলছে, মরে যাওয়ার আগে জয় বাংলা বলছে? আপনি সেই জয় বাংলাকে কিভাবে শেষ করবেন বলেন? কখনো পারবেন না। তো এই যে একটা ইতিহাস, সেই ইতিহাস একটা দেশের জন্য, একটা কালের জন্য, সময়ের জন্য একবারই রচিত হয়, বারবার রচিত হয় না। পৃথিবীতে একটাই সেই ফ্রেঞ্চ রেভলিউশন, পৃথিবীতে একটাই হোয়াইট হাউস আছে, একটাই ১০ নম্বর ডাউনিং স্ট্রিট আছে, এর বাইরে ১০ নম্বর আর হয়নি। ১০ নম্বর হাজার হাজার ১০ আছে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ১০ আছে, কিন্তু ১০ নম্বর ডাউনিং স্ট্রিট একটাই আছে। তো সেই দিক থেকে